এদেশে স্বেচ্ছামৃত্যু কি আইনসম্মত? এই প্রশ্নটা প্রথম বড় করে সামনে এসেছিল অরুণা রামচন্দ্র শানবাগের ঘটনাকে ঘিরে। ১৯৭৩ সালে মুম্বাইয়ের কিং এডওয়ার্ড মেমোরিয়াল হাসপাতালে কর্মরত নার্স অরুণা শানবাগ এক ওয়ার্ড বয়ের নৃশংস যৌন হামলার শিকার হন। সেই হামলায় তার মস্তিষ্ক স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হয়। এরপর দীর্ঘ ৪২ বছর তিনি হাসপাতালের বিছানায় প্রায় জড় পদার্থের মতো অবস্থায় পড়েছিলেন। চোখে দেখতেন না, কথা বলতেন না, প্রাণ থাকলেও মৃত অবস্থায় দিন কাটত তার। এই করুণ পরিস্থিতিতেই অরুণার সাংবাদিক বন্ধু পিঙ্কির বিরানি ২০১০ সালের ১৭ ডিসেম্বর সুপ্রিম কোর্টে তার স্বেচ্ছামৃত্যুর আবেদন জানান। ২০১১ সালে অরুণার স্বেচ্ছামৃত্যুর আবেদন খারিজ করে দেয় শীর্ষ আদালত। অবশেষে ২০১৫ সালের ১৮ মে নিউমোনিয়ায় তার মৃত্যু হয়, স্বেচ্ছামৃত্যুর মাধ্যমে নয়। তবে অরুণার সেই দীর্ঘ জীবন মৃত্যুর অবস্থায় বেঁচে থাকা ঘিরেই বদলে যেতে শুরু করেছিল এদেশের আইন। ২০১৮ সালের ৯ মার্চ সুপ্রিম কোর্টের ৫ বিচারপতির বেঞ্চ পরোক্ষ স্বেচ্ছামৃত্যু বা প্যাসিভ ইউথেনেশিয়াকে আইনসম্মত বলে ঘোষণা করে। সাম্প্রতিক সময় আবারও আলোচনা এসেছে স্বেচ্ছামৃত্যু বা ইউথেনেশিয়া, কারণ ১৩ বছর ধরে কোমায় থাকা যুবক হরিশ রানার মর্যাদার সঙ্গে মৃত্যুর অধিকার নিয়ে ঐতিহাসিক রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। ২০১৩ সালে এই দুর্ঘটনায় গুরুতর মাথায় আঘাত পান চণ্ডীগড় বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র হরিশ রানা। একটি পেইং গেস্ট আবাসনের ৪র্থ তলা থেকে পড়ে যাওয়ার পর তিনি স্থায়ীভাবে অচেতন অবস্থায় চলে যান। সেই থেকে দীর্ঘ ১৩ বছর ধরে তিনি কোমাতেই ছিলেন। অবশেষে তার চিকিৎসা বন্ধ করার অনুমতি দিল সুপ্রিম কোর্ট। অরুণা শানবাগ পথ দেখিয়েছিলেন, আর সেই পথ ধরেই মারণ কষ্ট থেকে মুক্তি পেতে চলেছেন হরিশ রানা। স্বেচ্ছামৃত্যু আসলে কি? স্বেচ্ছামৃত্যু বা ইউথেনেশিয়া শব্দটি গ্রিক ভাষা থেকে এসেছে, যার অর্থ ভালো মৃত্যু বা কষ্ট থেকে মুক্তির মৃত্যু। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় কোনো ব্যক্তি যদি অসাধ্য বা মরণ ব্যাধিতে আক্রান্ত হয়ে দীর্ঘদিন অসহনীয় যন্ত্রণা ভোগ করেন, তখন সেই কষ্ট থেকে মুক্তি দিতে ইচ্ছাকৃতভাবে জীবন শেষ করে দেওয়ার প্রক্রিয়াকেই স্বেচ্ছামৃত্যু বলা হয়। অনেক ক্ষেত্রেই এই মৃত্যু এমনভাবে ঘটানো হয় যাতে তা দ্রুত এবং যন্ত্রণাহীন হয়। স্বেচ্ছামৃত্যু নিয়ে বিশ্বজুড়ে দীর্ঘদিন ধরেই নৈতিক চিকিৎসা এবং আইনি বিতর্ক রয়েছে। মূলত রোগীর সম্মতি এবং ব্যবহার হওয়া পদ্ধতির ভিত্তিতে ইউথেনেশিয়াকে কয়েকটি ভাগে ভাগ করা হয়। সম্মতির ভিত্তিতে সবচেয়ে পরিচিত রূপটি হচ্ছে স্বেচ্ছামৃত্যু। এক্ষেত্রে রোগী নিজেই সুস্থ মস্তিষ্কে নিজের জীবনের ইতি টানার সিদ্ধান্ত নেন এবং সেই অনুযায়ী চিকিৎসক বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুমতি চান। অন্যদিকে নন ভলান্টিয়ারি ইউথেনেশিয়ার ক্ষেত্রে রোগী নিজে সিদ্ধান্ত নেওয়ার অবস্থায় থাকেন না। তিনি অচেতন থাকতে পারেন বা মানসিকভাবে সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা নাও থাকতে পারে। তখন পরিবারের সদস্য বা আইনত নির্ধারিত প্রতিনিধি চিকিৎসকদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিয়ে থাকেন। আরেক ধরনের ইউথেনেশিয়া হচ্ছে ইনভলান্টিয়ারি ইউথেনেশিয়া, যেখানে রোগীর ইচ্ছার বিরুদ্ধে বা তার মতামত না নিয়েই জীবন শেষ করে দেওয়া হয়। এই ধরনের প্রক্রিয়া নৈতিকভাবে গ্রহণযোগ্য নয় এবং অধিকাংশ দেশেই তা সম্পূর্ণ বেআইনি। এদেশে প্যাসিভ ইউথেনেশিয়া আইনসম্মত, তাই ১৩ বছর ধরে কোমায় থাকা যুবক হরিশ রানার লাইফ সাপোর্ট বা জীবন রক্ষাকারী চিকিৎসা বন্ধ করার অনুমতি দিয়েছে শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টের এই রায়ের পর হরিশের চিকিৎসা বন্ধ করা বা লাইফ সাপোর্ট তুলে নেওয়ার আর কোনো আইনি বাধা রইল না। ভারতের কোনো আদালতের নির্দেশে প্যাসিভ ইউথেনেশিয়ার ক্ষেত্রে এটিকে গুরুত্বপূর্ণ নজির বলেই মনে করা হচ্ছে। এই ধরনের ক্ষেত্রে আদালত দেখতে চায় রোগীর জীবন দীর্ঘায়িত করার জন্য যে চিকিৎসা চলছে তা আদৌ রোগীর স্বার্থে প্রয়োজনীয় কিনা। হরিশ রানার ক্ষেত্রেও সেই প্রশ্নটাই সামনে এসেছিল। দুর্ঘটনার পর থেকেই তিনি স্থায়ীভাবে অচেতন অবস্থায় ছিলেন। চিকিৎসা পরিভাষায় একে বলা হয় পারসিস্টেন্ট ভেজিটেটিভ স্টেট। চিকিৎসকদের রিপোর্ট অনুযায়ী গত ১৩ বছরে তার শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি, আর সেই কারণেই আইনি প্রক্রিয়ার মাধ্যমে তার লাইফ সাপোর্ট বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়েছে।
2018 সালের রায়ের পর প্যাসিভ ইউথেনেশিয়ার কিছু প্রক্রিয়াগত বিষয় স্পষ্ট ছিল না। হরিশ রানার মামলায় সুপ্রিম কোর্টের সাম্প্রতিক সিদ্ধান্তে সেই বিষয়গুলি আরও পরিষ্কার হয়েছে। এই রায় অনুযায়ী কোনো রোগী যদি মরণাপন্ন অবস্থায় লাইফ সাপোর্টে বেঁচে থাকেন, তাহলে আগে থেকে করা লিভিং উইল বা আগাম ইচ্ছাপত্রের ভিত্তিতেই চিকিৎসা বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। লিভিং উইল না থাকলে রোগীর পরিবার চিকিৎসকদের কাছে আবেদন করতে পারেন। এরপর হাসপাতালের একটি মেডিকেল বোর্ড রোগীর শারীরিক অবস্থা খতিয়ে দেখে সিদ্ধান্ত নিয়ে থাকে। অনেক ক্ষেত্রে দ্বিতীয় একটি স্বাধীন মেডিকেল বোর্ডের মতামত নেওয়া হয়। এই পুরো প্রক্রিয়ায় চিকিৎসক, হাসপাতাল কর্তৃপক্ষ এবং পরিবারের সম্মিলিত সিদ্ধান্তের ভিত্তিতে লাইফ সাপোর্ট তুলে নেওয়া যেতে পারে। তবে কোনো অবস্থাতেই রোগীকে সরাসরি ওষুধ বা ইনজেকশন দিয়ে মৃত্যু ঘটানো অর্থাৎ অ্যাক্টিভ ইউথেনেশিয়া ভারতে এখনও আইনত অনুমোদিত নয়। স্বেচ্ছামৃত্যু নিয়ে সারা বিশ্বে বিভিন্ন দেশে বিভিন্ন আইন রয়েছে। প্রত্যেকটি দেশের সামাজিক মূল্যবোধ, চিকিৎসা নীতি এবং আইনি কাঠামোর উপর ভিত্তি করে এই বিষয়ে আলাদা নিয়ম রয়েছে। কোথাও নির্দিষ্ট শর্তে স্বেচ্ছামৃত্যু বৈধ, আবার অধিকাংশ দেশেই এখনও তা বেআইনি হিসেবে বিবেচিত হয়ে থাকে। বর্তমানে বিশ্বের কয়েকটি দেশে কঠোর শর্ত সাপেক্ষে স্বেচ্ছামৃত্যু বা চিকিৎসকের সহায়তার মৃত্যুর অনুমতি রয়েছে। ইউরোপে প্রথম নেদারল্যান্ডসে ইউথেনেশিয়ার আইনি স্বীকৃতি মেলে। একই সময় এই আইন চালু হয় বেলজিয়ামেও। পরে ইউরোপের আরও কয়েকটি দেশ, লুক্সেমবার্গ এবং স্পেন, নির্দিষ্ট নিয়ম মেনে ইউথেনেশিয়া বা চিকিৎসকের সহায়তায় মৃত্যুর অনুমতি দেয়।